স্কুইড গেম, ডার্ক, ব্ল্যাক মিরর, স্ট্রেঞ্জার থিংসের মতো অরিজিনাল টিভি শো এবং বিশ্বব্যাপী ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কথা বলতে গেলেই চলে আসবে নেটফ্লিক্সের নাম। প্ল্যাটফর্মটির এই জনপ্রিয়তার পেছনে অরিজিনাল সিরিজ ও মুভিগুলোর পাশাপাশি কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া নির্বিঘ্নে মুভি ও শোগুলো এনজয় করতে পারাটা ছিল অন্যতম কারণ। ডার্ক নাইট সিনেমার একটি জনপ্রিয় ডায়লগ, You either die a hero or you live long enough to see yourself become the villain. অ্যাড বেসড সাবস্ক্রিপশন মডেলকে সবসময় না করে আসা নেটফ্লিক্স সাবস্ক্রাইবারদের জন্য অ্যাফোর্ডেবল অ্যাড সাপোর্টেড সাবস্ক্রিপশনের পাশাপাশি পাসওয়ার্ড শেয়ারিং বন্ধে এক্সট্রা চার্জের বিষয়টি ভাবছে। কিন্তু কেন? 2022 সালের প্রথম কোয়ার্টারে নেটফ্লিক্সের ফাইলিং অনুযায়ী উক্ত কোয়ার্টারে 2 লাখের অধিক সাবস্ক্রাইবার হারিয়েছে কোম্পানিটি। এই ফাইলিংয়ের পর শুধুমাত্র এপ্রিল মাসেই কোম্পানিটির স্টক প্রাইস প্রায় 40% কমে গিয়েছে। যার বিপরীতে এপ্রিল মাস শেষে নেটফ্লিক্সের মার্কেট ক্যাপিটালাইজেশন নেমে এসেছে প্রায় $85 বিলিয়ন, যা চলতি বছরের জানুয়ারি মাসেও ছিল $266 বিলিয়ন বেশি। যদিও নেটফ্লিক্সের কম্পিটিটর অ্যাপল টিভি প্লাস, ডিজনি প্লাস, HBO ম্যাক্সের মতো প্ল্যাটফর্মগুলো প্রতিনিয়তই নতুন সাবস্ক্রাইবারদেরকে নিজেদের প্ল্যাটফর্মে অনবোর্ড করতে পারছে। কিন্তু ঠিক কী ঘটেছে যে স্ট্রিমিং বা ওটিটি প্ল্যাটফর্মের শীর্ষস্থানে থাকা নেটফ্লিক্সকে নিজেদের অবস্থান ধরে রাখতে এত স্ট্রাগল করতে হচ্ছে? সালে ইউএসের মোস্ট ভ্যালুয়েবল মিডিয়া কোম্পানি হিসেবে নেটফ্লিক্স ওয়াল্ট ডিজনিকে পেছনে ফেলে। যদিও মাত্র 4 বছরে 2022 সালের প্রথম কোয়ার্টারে নেটফ্লিক্স গ্লোবালি 2 লক্ষাধিক সাবস্ক্রাইবার হারিয়েছে। যেখানে 2021 সালের চতুর্থ কোয়ার্টারে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার ছিল 221.8 মিলিয়ন, 2022 সালের প্রথম কোয়ার্টারে তা কমে দাঁড়িয়েছে 221.6 মিলিয়নে, যা কোম্পানিটির গত 10 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। যদিও উক্ত কোয়ার্টারের জন্য কোম্পানিটির প্রেডিকশন ছিল আরও 2.7 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করার। কোম্পানিটির এস্টিমেশন অনুযায়ী এই বছরেই সেকেন্ড কোয়ার্টারে আরও 2 মিলিয়ন সাবস্ক্রাইবার লুজ করবে এই ওটিটি জায়ান্ট। কারণ হিসেবে এক্সপার্টদের ধারণা নেটফ্লিক্স মূলত লাইসেন্সড কন্টেন্টের উপর বেশি নির্ভরশীল, যা প্ল্যাটফর্মটির কনজিউম করা মোট কন্টেন্টের প্রায় 63%। সে তুলনায় প্ল্যাটফর্মটিতে অরিজিনাল কন্টেন্টের পরিমাণ বেশ কম। এছাড়া 2022 সালের মার্চে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর রাশিয়াতে নেটফ্লিক্স তাদের অপারেশন সাসপেন্ড করে দেয়। ফলশ্রুতিতে রাশিয়াতে প্ল্যাটফর্মটির প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবার কমে যায়। মূলত এই সাবস্ক্রাইবার হারানো থেকেই শুরু হয় প্রতিষ্ঠানটির বর্তমান স্ট্রাগল। সাবস্ক্রাইবার হারালেও 2022 সালের প্রথম কোয়ার্টারে নেটফ্লিক্স $7.78 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে, যা কোম্পানিটির $7.93 বিলিয়ন প্রজেক্টেড রেভিনিউ থেকে প্রায় 2% কম। যদিও উক্ত কোয়ার্টারে কোম্পানিটি পূর্ববর্তী কোয়ার্টার থেকে প্রায় 10% বেশি রেভিনিউ জেনারেট করেছে। কিন্তু এরপরও সাবস্ক্রাইবার হারানোর নিউজের পরপরই নেটফ্লিক্স স্টকের ভ্যালু কমতে শুরু করে। 2021 সালের 17 নভেম্বর কোম্পানিটির স্টকের ভ্যালু প্রথমবারের মতো সর্বোচ্চ $691 রিচ করেছিল। কিন্তু এপ্রিল 18, 2022 সালে কোম্পানিটির কোয়ার্টারলি আর্নিংস রিপোর্ট পাবলিশ হওয়ার পর পরবর্তী এক মাসে কোম্পানিটির স্টকের ভ্যালু 73% কমে $186 পৌঁছেছে, যা গত এক দশকে সর্বোচ্চ ফল। সাবস্ক্রাইবার কমা ছাড়াও স্টক প্রাইসের এরকম নিম্নগতির আরেকটি অন্যতম কারণ হলো বর্তমানে মানুষ এন্টারটেনমেন্টের উপর নেসেসিটিকে প্রাধান্য দিচ্ছে। প্যান্ডেমিকের সময় ওটিটি প্ল্যাটফর্মগুলো মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হলেও করোনা পরবর্তী সময়ে ইনফ্লেশনের কারণে দৈনন্দিন জীবনযাত্রার এক্সপেন্স বেড়ে যাওয়ায় মানুষ এন্টারটেনমেন্টকে কম গুরুত্ব দিয়ে নেসেসিটির জন্য বেশি স্পেন্ড করছে। শতকরা 84 জন আমেরিকানই 4টি করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং এর মধ্যে 64% মানুষই অ্যাড বেসড সাবস্ক্রিপশন ব্যবহার করেন। অন্য কথায় বলতে গেলে কম খরচে অ্যাড বেসড এন্টারটেইনিং কন্টেন্ট দেখতে মানুষের কোনো সমস্যাই নেই। কিন্তু নেটফ্লিক্স যেহেতু প্রিমিয়াম প্রাইসে অ্যাড ফ্রি ওয়াচিং এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেখানে অপেক্ষাকৃত কম টাকায় মানুষজন অন্যান্য প্ল্যাটফর্ম অ্যাফোর্ড করতে পারছে বলে নেটফ্লিক্স থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, যার ফলে নেটফ্লিক্সের ইউজার বেস কমে এসেছে এবং স্টক প্রাইসে ধস নেমেছে। বর্তমানে নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার সংখ্যা 222 মিলিয়ন এবং আরও প্রায় 100 মিলিয়ন ভিউয়ার আছে, যারা অন্যদের থেকে পাসওয়ার্ড শেয়ারিংয়ের মাধ্যমে নেটফ্লিক্স ব্যবহার করে থাকে। এই 100 মিলিয়নের মধ্যে 30 মিলিয়ন ইউএস এবং কানাডা রিজিয়নের। এই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে এবং পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে নেটফ্লিক্স অনেক জোর দিয়ে আসছে। যার প্রেক্ষিতে 2019 সালে সাবস্ক্রিপশন প্রাইস বাড়ানোর পর 2022 সালে নেটফ্লিক্স আরেক দফা তাদের মাসিক সাবস্ক্রিপশন চার্জ বাড়িয়েছে। বর্তমানে ইউএসএতে সাবস্ক্রিপশন ফি বাবদ নেটফ্লিক্স ইউজারদের মাসে $10 থেকে শুরু করে $20 পর্যন্ত খরচ করতে হয়, যা অন্যান্য মেজর প্ল্যাটফর্মগুলোর চেয়ে বেশ এক্সপেন্সিভ। যার প্রেক্ষিতে ইউএস এবং কানাডাতে তাদের 6 লক্ষাধিক সাবস্ক্রাইবার কমে গিয়েছে। ফলশ্রুতিতে নেটফ্লিক্সের রেভিনিউতে একটি বিশাল বড় ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
2008 সালে নেটফ্লিক্স যখন তাদের ডিজিটাল যাত্রা শুরু করে তখন এটি কেবলমাত্র অন্যান্য প্রোডাকশন হাউসের কন্টেন্ট নিয়েই কাজ করত। নেটফ্লিক্স যত না বেশি নিজেদের অরিজিনাল কন্টেন্ট তৈরি করেছে তার থেকে বেশি অন্যের কন্টেন্টকে নিজের প্ল্যাটফর্মের জন্য লাইসেন্স করেছিল, যা লং টার্মের জন্য খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল না। ধীরে ধীরে অন্যান্য প্রোডাকশন হাউসগুলো যখন নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে এবং নেটফ্লিক্সে থাকা কন্টেন্টগুলোর এগ্রিমেন্ট টাইম শেষ হয়ে যায়, তখন এসব কন্টেন্টগুলো সেসব প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয় বা অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাছে লাইসেন্স করা হয়। উদাহরণস্বরূপ বিশ্বের অন্যতম জনপ্রিয় সিটকম ফ্রেন্ডস ছিল নেটফ্লিক্সের মোস্ট ওয়াচ লিস্টের 3য় পজিশনে এবং নেটফ্লিক্স প্রায় $30 মিলিয়ন শোটির লাইসেন্স কিনেছিল। কিন্তু 2018 সালে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ায় সিটকমটির রাইটস আরও 1 বছর রাখার জন্য নেটফ্লিক্সকে আরও $100 মিলিয়ন খরচ করতে হয়। ফ্রেন্ডস ছাড়াও গ্রেজ অ্যানাটমি এবং দ্য অফিসও নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল সে সময়। এই ক্যাটাগরির শোগুলো নেটফ্লিক্সের মোট ভিউয়ার বেজের 63% মানুষ পছন্দ করে, যার একটা উল্লেখযোগ্য অংশ হল মিলেনিয়ালস এবং জেনারেশন জেড। মূল এগ্রিমেন্টের চেয়ে 3 গুণের বেশি টাকা খরচ করেও নেটফ্লিক্স ফ্রেন্ডসকে নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখতে পারেনি, সুতরাং অতিরিক্ত খরচটি নেটফ্লিক্সের জন্য মোটেই ফলপ্রসূ ছিল না। এদিকে যেসব ওটিটি প্ল্যাটফর্মের কাছে নেটফ্লিক্স এসব শোগুলো হারাচ্ছে, সেসব প্ল্যাটফর্মগুলো এসব শোয়ের পপুলারিটির উপর নির্ভর করে স্বল্প সময়ের মধ্যে নিজেদেরকে নেটফ্লিক্সের যোগ্য কম্পিটিটর হিসেবে অবস্থান শক্ত করেছে। নেটফ্লিক্সের যাত্রা শুরুর দিকে প্ল্যাটফর্মটি নিজের কন্টেন্টের পরিমাণ কম ছিল, তাই এটি অন্যান্য প্রোডাকশন হাউসের কন্টেন্টের লাইসেন্স করতে শুরু করে, যেগুলো পরবর্তীতে নেটফ্লিক্সের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হয়ে দাঁড়ায়। এটা বুঝতে পেরে নেটফ্লিক্স অরিজিনাল কন্টেন্টের পেছনে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে শুরু করে। প্ল্যাটফর্মটি তখন কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিতে বেশি ফোকাস করে। কিন্তু নেটফ্লিক্সের অরিজিনাল মুভিগুলোর মধ্যে গুটি কয়েক, যেমন বার্ড বক্স, ট্রিপল ফ্রন্টিয়ার, 6 আন্ডারগ্রাউন্ডের মতো মুভিগুলো অডিয়েন্স পছন্দ করলেও বেশিরভাগ অরিজিনাল রিলিজই দর্শকদের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। এছাড়া বেশ কয়েকটি অরিজিনাল সিরিজের সিজন এবং এপিসোডগুলোর টাইম কাউন্ট অনেক বেশি হয়, সেগুলোর প্রোডাকশন কস্ট অনেক বেশি ছিল। উদাহরণস্বরূপ বলা যায় ব্রিজারটন সিরিজটির একাধিক এপিসোডের টাইম কাউন্ট 70 মিনিটেরও বেশি। এছাড়াও নেটফ্লিক্স অরিজিনালসগুলোর প্লট বেশ ধীরগতির হওয়ার কারণে দর্শকরা শোগুলো দেখার প্রতি খুব একটা আগ্রহী থাকে না। মূলত প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়া কন্টেন্টগুলোর গ্যাপ পূরণ করতে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ বা মুভিগুলো তৈরি করলেও বেশিরভাগই এক্সপেকটেশন অনুযায়ী অডিয়েন্সকে আকৃষ্ট করতে পারেনি। একটি ওটিটি প্ল্যাটফর্মের সাকসেসের পেছনে মূলত 2 ধরনের শো ক্যাটাগরির হাত থাকে। এক ক্যাটাগরি শো ভিউয়ারদের মধ্যে আকর্ষণ তৈরি করে এবং আরেক ধরনের শো সেই আকর্ষণের ধারা বজায় রাখে। এগুলো ছাড়াও আরেক ধরনের শো থাকে যা দর্শকদের মধ্যে হাইপ ক্রিয়েট করে প্ল্যাটফর্মটিতে নতুন সাবস্ক্রাইবার জয়েন করতে উদ্বুদ্ধ করে। নেটফ্লিক্সের কাছে এই 3 ক্যাটাগরি শো থাকলেও তৃতীয় ক্যাটাগরি শোগুলোর জন্য নেটফ্লিক্স দর্শকদের মধ্যে আশানুরূপ হাইপ তৈরি করতে ব্যর্থ হচ্ছে। যেমন নেটফ্লিক্সের লাভ, ডেথ অ্যান্ড রোবটস একটি হাইপড কন্টেন্ট হলেও এটি অ্যাপল টিভি প্লাসের ফাউন্ডেশন বা ডিজনি প্লাসের দ্য ম্যান্ডালোরিয়ানের মতো দর্শক আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। এ থেকেই বোঝা যায় যে নেটফ্লিক্সের পরে অপারেশন শুরু করলেও অ্যাপল টিভি প্লাস বা ডিজনি প্লাস নেটফ্লিক্স থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, যা দর্শকদের মাঝে হাইপ তৈরি করতে সফল হয়েছে। বলা বাহুল্য যে বর্তমানে হাইপ ক্রিয়েটিং কন্টেন্ট তৈরিতে সবার চেয়ে এগিয়ে আছে অ্যাপল টিভি প্লাস। নেটফ্লিক্স এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। যেমন কোম্পানিটি এই সময়ের মধ্যে খরচ কমিয়ে অ্যাড বেসড সাবস্ক্রিপশন টায়ার যোগ করবে। এছাড়াও প্ল্যাটফর্মটি ডাবল লাইকের মতো নতুন ফিচার অ্যাড করছে, যা তাদের ভিউয়ারদের চয়েস প্রেফারেন্সকে সহজে আইডেন্টিফাই করে রিলেটেড কন্টেন্ট সাজেস্ট করতে ব্যবহৃত হবে। এছাড়াও তাদের ফিউচার কন্টেন্টগুলোতে স্টোরি লাইন ডেভেলপ করার পাশাপাশি ক্রিয়েটিভ এক্সেলেন্স বাড়ানোর কথা ভাবছে। এর পাশাপাশি নেটফ্লিক্স মোবাইল বেসড ক্লাউড গেমিং নিয়ে আসার কথা ভাবছে এবং অন্যান্য কোম্পানিগুলোর সাথে এই প্রজেক্টে কোলাবোরেশন করার কথাও ভাবছে। গেমিং কোম্পানিগুলোর ভাষ্যমতে অ্যানিমেটেড সিরিজগুলো কাস্টমারদের গেম খেলার জন্য উদ্বুদ্ধ করতে হেল্প করবে, তাই নেটফ্লিক্স ক্লাউড গেমিংয়ের দিকে ঝোঁকার কথাও ভাবছে।